বাংলাদেশ আসলে এই সাপ্লাই চেইনের জায়গা থেকে কিরকম কি পজিশনে আছে? বিশেষ করে যদি কারেন্ট সিচুয়েশনটা বলি যে আমাদের এখন ডলার ক্রাইসিস জাতীয় ইস্যু যাচ্ছে। আমরা হয়তো রেগুলার এলসি ওপেন করতে পারি না। কোভিড গেল। হ্যাঁ, এই রিসেন্ট সময়ে কোভিড গেল। আমরা আসলে এরকম সাপ্লাই চেইন ডিসরাপশন কিন্তু এই কারেন্ট সময়ে দেখলাম। পাশাপাশি রাশিয়া ইউক্রেন কোভিড যেতেই আবার রাশিয়া ইউক্রেন ওয়ার শুরু হলো। সো এটাও কিন্তু একটা বড় সাপ্লাই চেইন ডিসরাপশন তৈরি করছে ওয়ার্ল্ড ওয়াইড। কারণ পৃথিবীর একটা বড় অংশের খাদ্যশস্যই কিন্তু আপনার রাশিয়ান ইউক্রেন বেল্ট থেকে আসে। এটা যদি বাংলাদেশের পার্সপেক্টিভে আসি, কারণ যে বাংলাদেশ একটা গ্রোইং ইকোনমিক্যাল জি, কান্ট্রি। তার এখানে আমাদেরও কিন্তু কানেক্টিভিটি এখানকার সাথে যে সাপ্লাই চেইনের যে সম্পর্কটা, এই বিষয়টা। বাংলাদেশ আসলে এই সাপ্লাই চেইনের জায়গা থেকে কিরকম কি পজিশনে আছে? বিশেষ করে যদি কারেন্ট সিচুয়েশনটা বলি যে আমাদের এখন ডলার ক্রাইসিস জাতীয় ইস্যু যাচ্ছে। আমরা হয়তো রেগুলার এলসি ওপেন করতে পারি না। আজকে যখন মার্কেটে আমি যাই, ৬ মাস আগে যেই জুতাটা আমি দেখেছিলাম, আজকে কিন্তু এগুলো দেখি সেটা ডাবল প্রাইস হয়ে গেছে। কেন ভাই? সাপ্লাই নেই। আমরা বাইরে থেকে আর আনতে পারছি না। জি। এই যে এখানে যে এরকম কিন্তু আরো যেকোনো প্রোডাক্টের ক্ষেত্রে এবং এমনকি বাংলাদেশে যেগুলো উৎপাদন হয়, তার র মেটেরিয়াল গুলো কিন্তু বাইরে থেকে আমাদেরকে আনতে হচ্ছে। এই যে এখানে যে বর্তমানের যে চ্যালেঞ্জ গুলো কিভাবে দেখছেন এবং এখানে আসলে আ যে স্ট্রাগল গুলো আছে সেখানে আসলে কিভাবে একটা উত্তরণ আনা যেতে পারে? এইটা ভাই এই অ্যান্সারটা আসলে হয়তো আ এক কথায়ও দেওয়া সম্ভব না। আবার এখানে আসলে অনেক ধরনের ব্যাপার আছে। যেমন ধরেন আ কোভিড গেল। হ্যাঁ, এই রিসেন্ট সময়ে কোভিড গেল। আমরা আসলে এরকম আ সাপ্লাই চেইন ডিসরাপশন কিন্তু এই কারেন্ট সময়ে দেখলাম। পাশাপাশি রাশিয়া ইউক্রেন কোভিড যেতেই আবার রাশিয়া ইউক্রেন ওয়ার শুরু হলো। এক্সাক্টলি। সো এইটাও কিন্তু একটা বড় সাপ্লাই চেইন ডিসরাপশন তৈরি করছে ওয়ার্লড ওয়াইড। কারণ পৃথিবীর একটা বড় আ অংশের খাদ্যশস্যই কিন্তু আপনার রাশিয়ান ইউক্রেন বেল্ট থেকে আসে। প্রা তো এই ডিসরাপশনটা হচ্ছে। আমি আপনাকে একেবারে গ্রোসারি আইটেম থেকেই বলতেছি হুম, যে, ওই আইটেমগুলোর কিন্তু দাম বেড়ে গেছে। তারপরে হলো মার্কেট ইনফ্লেশন। আমরা যদি গত মাসেও বা তার আগের মাসেও দেখি যে 10 পয়েন্ট 10 পয়েন্ট সামথিং কিন্তু আমাদের ইনফ্লেশন রেট। কারেন্সি আপনার ডিভালুয়েশন। ডিভ্যালুয়েট করতেছে আপনার আ ডলারের বিপরীতে, হ্যাঁ? আমি এখন হয়তো ৳১০০ আ ৳২০ করে আপনার ৳১৯ ৳১১৯ ৳২০ করে আমরা ব্যাংকে পাচ্ছি। হুম, বাইরের মার্কেটে কিন্তু এটা আরো বেশি। ১২৬, ৩০ এই রেটেও পাচ্ছে না। সো আ এই ব্যাপারগুলো কিন্তু আপনার মার্কেটের সাথে কাজ করতেছে আমাদের। তাইলে কি হচ্ছে? টোটাল মার্কেটের যেই সাপ্লাই চেইন এটা কিন্তু ডিসরাপশন হচ্ছে। Because of there are mainly macroeconomic factors that are related with the supply chain. হুম। আমি তো আ সাপ্লাই চেইনে ক্লাস নেই যখন আমি প্রফেশনালদেরকে পড়াই। তো উনাদের আমি আমি ঠিক পড়ানো বলব না। আমি সবসময় বলি যে আমি আমার আন্ডারস্ট্যান্ডিং গুলো উনাদের সাথে শেয়ার করি। সো আমি এই কথাটা সবসময় বলি সাপ্লাই চেইন ইস a common sense. ওকে। কেন? সাপ্লাই চেইনে আপনাকে অনেক ইনস্ট্যান্ট ডিসিশন নিতে হয়। আপনি ডিমান্ড প্ল্যানিং করবেন। আপনি সাপ্লাই প্ল্যানিং করবেন। বাট ইট উইল নট গো অ্যাজ পার ইউর আ কি বলবো আপনাকে অ্যাজ পার ইউর প্ল্যানিং। তাই না? আপনি ডিমান্ড প্ল্যানিং যদি আপনার সাথে একেবারে মিলে যায় তাইলে বুঝতে হবে আপনার ডিমান্ড প্ল্যানিং এ প্রবলেম আছে। আপনার এক্সপেকটেশন আর আমার এক্সপেকটেশন একসময় একরকম নাই হইতে পারে, না? হুম, ইটস ভোলাটাইল থিং। সিজনালিটি আছে, মার্কেট ট্রেন্ড আছে। এগুলো দেখে হয়তো আমরা প্রেডিক্ট করতে চেষ্টা করি মার্কেটের ডিমান্ড অথবা ওই অনুযায়ী আমরা কিভাবে সাপ্লাই প্ল্যানিং করব সেগুলো করতে পারি। কিন্তু দিন শেষে কিন্তু ওইটা অ্যাকুরেট হয় না। এখন দেখতে হবে যে ওই ডিসপারশন টা আসলে কতটুকু। আমি আমার যে ডিমান্ড বা সাপ্লাই প্ল্যানিং ওইখান থেকে আমরা আসলে কতটুকু দূরে আছি। ঠিক আছে? আমার যে প্ল্যানিং, হ্যাঁ? যেই আইডিয়াল সিচুয়েশন সেখান থেকে আমি কতটুকু দূরে আছি। তো অনেক সময় আমাদেরকে কমন সেন্স কিন্তু এপ্লাই করতে হয়। ইমিডিয়েট ডিসিশন নিতে হয়। তার মানে এইটা আমি বলতে পারি কি যদি এই জিনিসগুলোকে আমরা চিন্তা করি ধরেন আমি সাপ্লাই চেইন প্রফেশনালদেরকেই এক জায়গায় আমি উনাদের সাথে আমি সবসময় যারা আমার কাছে আসেন আমি তাদেরকে লার্নিং পার্টনার বলি আরকি।
আমি যাদের সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং আমার এই ক্ষুদ্র নলেজ থেকে আমি যতটুকু জানি আমার জায়গা থেকে প্লাস হলো আমি যেহেতু আমার লাইফের একটা বড় সময় নন প্রফিট সেক্টরে কাজ করেছি, সার্ভিস সেক্টরে কাজ করেছি। সো আমার ম্যানুফ্যাকচারিং আন্ডারস্ট্যান্ডিংটা ধরেন 15 সাল 16 সাল পর্যন্ত খুব ভাস্ট এরিয়াতে ছিল। তারপরে কিন্তু এটা যেহেতু আমি এরপরে সার্ভিস সেক্টরে নন প্রফিট সেক্টরে সাপ্লাই চেইন নিয়ে কাজ করেছি। সো আহ, এই জায়গাটাতে বলবো যে আমি একটু বলবো যে ইটস এ মাই ওপিনিয়ন না, যদি আমি ম্যানুফ্যাকচারিং রিয়েল গেম তো ম্যানুফ্যাকচারিং সেক্টরে সাপ্লাই চেইনের। সো অনেক আর কি কমন সেন্সের উপরে বেস করে কিন্তু আমি মনে করি অনেক ডিসিশন নিতে হয়, স্পেশালি ফর দ্য সার্ভিস ইন্ডাস্ট্রি, স্পেশালি ফর দ্য নন প্রফিট সাপ্লাই চেইন সেক্টরে। এখন আপনাকে আমি আমাদের কান্ট্রি পার্সপেক্টিভে চলে আসি যদি, আমাদের কিন্তু একটা বড় আপনার কানেক্টিভিটি যে কি বলবো মেজর ফ্যাক্টর ফর দ্য সাপ্লাই চেইন এফিসিয়েন্সি। আপনি সাপ্লাই চেইন এফিসিয়েন্সি আর রেসপন্সিভনেস কথাটা তো শুনে থাকবেন। এটা সাপ্লাই চেইন অনেক সময় আপনি রেসপন্সিভ হতে গেলে আপনি এফিশিয়েন্ট থাকতে পারবেন না। লাইক আপনি এখানে বসে আপনি চাইলেন যে 10 মিনিটের মধ্যে আপনাকে ফুড পান্ডা ডেলিভারি করবে, হ্যাঁ? তাহলে দেখা যাবে ওর হয়তো আসলে লিড টাইম ছিল 30 মিনিটস, তাইলে ও 10 মিনিটে করতে গেলে এমন ভাবে কিছু করতে হবে যেটা যেন 10 মিনিটে আপনার কাছে এসে পৌঁছায়। একটা হলো ওর স্বাভাবিক সিস্টেমকে, ওর যে এসএলএ ছিল সেটাকে, বা ওর এসএলএ ওর যে লিড টাইম ছিল সেটাকে কিন্তু তার কি করতে হচ্ছে, ভাঙতে হচ্ছে। তার মানে কি আপনাকে ক্যাটার করতে গিয়ে সে কিন্তু এফিশিয়েন্ট আর থাকতে পারলো না, সবার জন্য যে সিস্টেমটা সে ডেভেলপ করতেছিল ওইটাতে থাকতে পারলো না, ঠিক আছে? সো এটা করতে গেলে কস্ট ইনকার করে। নিশ্চয়ই সে এমন কাউকে পাঠাবে যে আগে হয়তো আপনার কাছে হেঁটে আসতো, তাকে হয়তো এখন সাইকেল দিয়ে পাঠাবে, অথবা তাকে ধরেন মোটর সাইকেলে করে পাঠাবে। দ্যাট উইল ইনকার দ্য কস্ট না। তার মানে আপনার রেসপন্সিভনেস এনশিওর করতে গিয়ে আপনার সে এফিশিয়েন্ট থাকতে পারলো না। তো আমাদের মার্কেটের সাথে যেমন কানেক্টিভিটি একটা বড় ইম্পর্টেন্ট। দেখেন এখনো বাংলাদেশে ঢাকার বাইরে ই-কমার্স সেক্টর থেকে আপনি প্রোডাক্ট ডেলিভারি করতে গেলে এখনো ৫ দিন ৭ দিন লেগে যায়। হ্যাঁ। অনেকেই এই ইন্ডাস্ট্রিতে যারা আছেন উনারা আমার সাথে স্বীকার করবেন না, বা ইটস দ্য রিয়ালিটি আমরা যদি কনজিউমার এন্ড থেকে থাকি, ঠিক আছে? প্লাস হলো প্রোডাক্টের আ আপনার অনেক সময় কোয়ালিটি ড্যামেজ করে। হুম। বিকজ এই প্রোডাক্ট গুলোকে যেভাবে হ্যান্ডলিং করার কথা, এটা তো সাপ্লাই চেইনের একটা পার্সপেক্টিভ না? আপনি ডেফিনিটলি। আপনি লজিস্টিক্স কিভাবে ম্যানেজ করবেন হুম। সেটাও কিন্তু ঠিকভাবে করা হয় না। যে কারণে দেখা যায় যে ড্যামেজ প্রোডাক্ট, অবসোলেন্স এর সংখ্যা বাড়তে থাকে। ঠিক আছে? প্লাস হলো আ ওই যে বললাম মার্কেট কানেক্টিভিটি সব জায়গায় আসলে পৌঁছায় নাই। এখনো আপনি একটা প্রোডাক্ট ঢাকার বাইরে ধরেন এটার একটা সম্ভবত ১ কেজির মধ্যে হলে ৳১৩০ এখনো ঢাকার বাইরে ডেলিভারি নেয়। হুম। ইটস হিউজ অ্যামাউন্ট অফ মানি না? সাবারবান ধরেই কিন্তু ৳১৩০ ৳১৩০ নিচ্ছে। এর বাইরে গেলে তার চেয়ে বেশি নিচ্ছে। আবার ধরেন আপনি ওয়েট যদি বেড়ে যায় এটার সাথে, সাথে কিন্তু খরচটাও অনেক বেড়ে যাচ্ছে। এবং হ্যাঁ, এবং একটু এড করি এটার সাথে। যেমনটা দেখা যায় যে কি তারা একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত যাওয়ার পর আর যায় না। ওখানে এসে কালেক্ট করতে হয়। জি। এটা কিন্তু প্রচুর হয়। তার মানে কি আ আপনি ডোর টু ডোর যে ডেলিভারিটা হওয়ার কথা সাবারবানে, পেরিয়ারবান অথবা আ একেবারে রুরাল এ সেটা কিন্তু হচ্ছে না। রাইট। তাদেরকে গিয়ে কালেক্ট করতে হচ্ছে। দ্যাট মিনস ওইটার সাথেও কিন্তু আরো কিছু টাইম জড়িত। আমি আপনার সাথে খুব একটা আ মানে আমার রিয়েল একটা কাজের এক্সাম্পল শেয়ার করি। ধরেন আমি কোভিড এর সময় আমি আ আ আপনার গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস যেটা গ্যাভি, হ্যাঁ? ওকে। আ মা গ্লোবাল ওদেরকে আপনার কোভ্যাক্স এর আন্ডারে বাংলাদেশ তো ফাইজার ভ্যাকসিন পেয়েছে। ওইটা নিয়ে ওদেরকে একটু সাপোর্ট করতেছিলাম। এই সাপ্লাই চেইন ওদের কোল্ড চেইন ম্যানেজমেন্টটা দেখতেছিলাম। ওকে। সো আপনি যখন ভ্যাকসিন আ করবেন, ট্রান্সপোর্ট করবেন, আপনি যখন সিটিজেনস পর্যন্ত ভ্যাকসিন নিয়ে যাবেন এটা আসলে কোল্ড চেইন ম্যানেজমেন্ট এর মাধ্যমে যেতে হয়। হুম। সো ইটস আ সাপ্লাই চেইন, ইটস অ্যানাদার সাপ্লাই চেইন, হ্যাঁ? তো দেখেন আ আপনি যদি আমাদের ডিস্ট্রিক্ট লেভেল ফ্যাসিলিটি মানে হসপিটালগুলো অথবা সাব ডিস্ট্রিক্ট অথবা ইউনিয়ন লেভেলে যান, আপনি দেখবেন যে ওই পরিমাণ কোল্ড চেইন ম্যানেজ করার জন্য যে পরিমাণ ওয়্যারহাউস থাকা দরকার, যে পরিমাণ ফ্রিজার থাকা দরকার, ইকুইপমেন্ট থাকা দরকার ওরকম কিন্তু নাই। এইটা একটা বড় ব্যাপার যে এমন না যে ওইটা সাপ্লাই নাই। ডেভেলপমেন্ট পার্টনাররা কিন্তু আমাদেরকে সাপ্লাই করতেছে বাংলাদেশকে, হ্যাঁ? দেখা যাচ্ছে হয়তো ওই মেশিনটা চালানোর জন্য যে স্কিলড লেবার
ওই লেবারটা ওইখানে নাই। আবার ওই অফিসে যারা আছে তারা ট্রেইনড না। ঠিক আছে? কারণ সরকারি চাকরিতে তো এটা খুব টাফ এই মানুষগুলোকে ট্রেন করা। হুম। একটা সিস্টেমের মধ্যে। তো দেখা যাচ্ছে যে ওরা আসলে ওই কোল্ড চেইন ম্যানেজ করার জন্য আপনার ওই ভ্যাকসিনের ওইটা কিন্তু তারা করতে পারতেছে না। বিকজ অফ স্কিল গ্যাপ। তাহলে আমি কিন্তু কয়েকটা জিনিস আপনাকে বললাম। এখান থেকে যদি আমরা টেক অ্যাওয়ে নেই হুম। যে আমাদের মার্কেটের জন্য সাপ্লাই চেইন কেন ইমপ্রুভ করতেছে না? একটা বড় কারণ কিন্তু স্কিল গ্যাপ। মার্কেটের স্কিল গ্যাপ। অলরাইট। আমাদের স্কিলড ম্যান পাওয়ার নাই। আমরা অনেকেই বুঝি যে সাপ্লাই চেইন মানি হলো আমি কিছু এক্সেল শিটে কিছু ডিমান্ড প্ল্যানিং করব, কিছু সাপ্লাই প্ল্যানিং করব। ঠিক আছে? এটাই আমার ইয়ে। অথবা আমি প্রকিউরমেন্ট করলাম এটাই সাপ্লাই চেইন। আমি কিছু লজিস্টিক্স ম্যানেজ করলাম এটা সাপ্লাই চেইন। না। সাপ্লাই চেইন ইজ এ বিগার থিং। সাপ্লাই চেইনের ডাইভার আছে অনেকগুলো। সো ওই জায়গাগুলোতে প্রত্যেকটা জায়গায় আসলে স্কিলড ম্যানপাওয়ারটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। যেটা আমাদের মার্কেটে নাই। স্টিল নাও আমি তো বললাম যে আমি আমার লার্নিং পার্টনারদের সাথে যখন কাজ করি বা এখনো যখন কাজ করতেছি, এই যে গতকালকেই একটা সেশনে আমি একটু বিরক্ত হচ্ছিলাম উনাদের উপর। আ মানি উনারা সাপ্লাই চেইনে এতদিন কাজ করে, they don't have the common sense of logistics management. ওকে। তারপর ধরেন প্রফেশনালদের প্রফেশনালিজম নাই। ইটস ভেরি ইম্পোর্টেন্ট যে একজন প্রফেশনাল তার প্রফেশনালিজম শো করবে তার কাজে, তার অ্যাপ্রোচে, তার বিহেভিয়ারে এটা নাই। হ্যাঁ? এবং আমি ১ম এই বললাম যে আমি কিন্তু আ যারা একেবারে কি বলবো এটাকে? যারা একেবারে বিবিএ, এমবিএ এর স্টুডেন্ট এরকম না। আমি কিন্তু প্রফেশনালদের সাথে কাজ করি। হুম। আমি কেন কাজ করি? যে আমার মনে হয় যে তাদের আমি যতটুকু জানি এটা দিয়ে তাদের ক্যারিয়ারে ভ্যালু এডিশন করা যায় কিনা। ঠিক আছে? তো সেটা করতে গিয়েও দেখি যে ওই জায়গায় আসলে স ওই যে স্কিল গ্যাপটা আমি খুঁজে পাই প্রফেশনালদের মধ্যে। তাদের উইলিংনেস টু কি বলবো? উইলিংনেস টু আ পজিটিভিটি ওটাও কম খুঁজে পাই। তো চলতেছে, চলতে থাক। তারপরে এই যে মার্কেট কানেক্টিভিটি বললাম, এগুলো আমার কাছে মনে হয় যে যদি আমরা খুব বড় দাগে বলি, এই ফ্যাক্টর গুলো কিন্তু আমাদের মার্কেটে কাজ করতেছে। সো এগুলোকে আপনি চিন্তা করলে বুঝতে পারবেন যে আমরা আসলে মার্কেটে কোথায় আছি। আমাদেরকে আরো কতটুকু এফিশিয়েন্ট হইতে হবে। সো আ এটা দিয়ে মনে হয় এই কোয়েশ্চেনটা শেষ করতে পারি ইয়েস, আরকি। সিউর। থ্যাংকস ফর ওয়াচিং দিস ক্লিপ। আপনারা আমাদের চ্যানেলে এরকম ছোট ছোট আরো অনেক ইনফরমেটিভ ভিডিও পাবেন। সো প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। এই ক্লিপটির ফুল ভিডিওর লিংক নিচে কমেন্ট সেকশনে দেওয়া থাকবে।